অস্ত্র ধর্ম একটা 47 ধর্ম জঙ্গল মহলের ছেলে ফিরিয়ে আনবো জঙ্গল মহলের রাজত্ব। এই সেই শিক্ষকদের চেহারা, AK-47 নিয়ে এসে জঙ্গল রাজ কায়েম করবো, এরা শিক্ষক হবে? মানে আমি তো মনে করি রাজ্য সরকারের উচিত কগনিজেন্স নিয়ে এর বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা। এবং দেখতে পাচ্ছেন কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করছে, পেছনে AK-47 বালা, তার পাশে এই যে মূল পান্ডা রাজু দাস। এই যদি শিক্ষকদের চেহারা হয় পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোন রসাতলে গেছে বুঝতে পারছেন? প্রথম কথা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফেরদৌস শামীম মামলা করে পয়সা নেবে, এটাই স্বাভাবিক, চুরি করে নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এদের কাছ থেকে 7 লাখ তো ছেড়েই দিন, 7 টাকাও কুণাল ঘোষ যদি বলে যে তাদের আমি চাকরির মামলা করেছি, দেখাতে পারে নথি, তাহলে ও যা বলবে সেই কাজ করবে। আর যদি না দেখাতে পারে, আমি বলেছি ওকে যে 7 লক্ষ টাকা নিয়েছে, এটা বলছে 7 লক্ষ থাপ্পড় কষাবো ওকে। ভিডিও রেখে দিয়েছি ভাই, যা যা রেখেছো, যা যা বলেছো সব ভিডিও রাখা আছে। তুমি যা সাংবাদিক সম্মেলন করে বলেছো সেদিন তাও রাখা আছে, যেদিন হাইকোর্টের দিকে ধাবিত হচ্ছিল এদিকে সে ভিডিও রাখা আছে, সব রাখা আছে। রেসপন্সিবল কে থাকবে? কুণাল ঘোষ। সব আসবে, অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলে। একদমই দেখুন, এটা হওয়া উচিতই নয়। তার কারণ হচ্ছে, আপনি যদি এই নিয়োগের আইন দেখেন, সেই নিয়োগের আইনে কিভাবে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, কবে ফাইনাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে হবে, সেটা এখন নির্দিষ্ট আইন রয়েছে। ইন্টারভিউয়ের 15 দিন আগে ফাইনাল ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে হবে। সে অনেক দিন আগে ঘটেছে। তাহলে যে ভ্যাকেন্সি ডিক্লেয়ার ছিল, তার মানে কি সেই ভ্যাকেন্সি ছিল। আর আজকে হাইকোর্ট রায় দেওয়ার পরে আপনি নিয়োগ করতে পারছেন না ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে, কিন্তু আদালত অবমাননা। সরাসরি আদালত বলেছেন 14,052 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিতে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। যদি না দিতে পারেন, সেটা আদালত অবমাননা, আদালত পদক্ষেপ করবে, এটাই স্বাভাবিক। এসএসসির এই যে বারবার এসএসসির ভুল হচ্ছে, যেমন কখনো দুর্নীতির জন্য ভুল হচ্ছে, কখনো পদ্ধতিগত ত্রুটির জন্য ভুল হচ্ছে। আমি জানি না যে ভ্যাকেন্সির ক্ষেত্রে তাদের কি অসুবিধা, কেন অসুবিধা হবে? কারণ ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে অসুবিধা হওয়ার কথাই না, তার মানে ভ্যাকেন্সি ডিক্লারেশনেই ভুল ছিল। ফলে এই যে ভ্যাকেন্সি ডিক্লারেশনে ভুল থাকে, এটা তো এসএসসির ভুল। এসএসসি বারবার এই ভুল করছে, তার ফলে সাফার করতে হচ্ছে সাধারণ চাকরি প্রার্থীকে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। হাইকোর্টের এবার স্বতঃপ্রণোদিত মামলা শুনবে 3 বিচারপতির বেঞ্চ। প্রসঙ্গত, গত শুক্রবারে হাইকোর্ট চত্বরে বিক্ষোভের মুখে পড়েছিলেন আপনি নিজে, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রত্যেকে যে কজন জুনিয়র রয়েছেন, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত এবং আপনি নিজে, আপনাদের বিরুদ্ধে একদম যে স্লোগানিং, যে বিক্ষোভ সংগঠিত করলেন কয়েকজন এসে, সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলায় দ্রুত রায় দেওয়া হচ্ছে না। কেন এই প্রশ্ন তুলে বিচারপতিদের বিরুদ্ধেও একদম স্লোগান ওঠে। আমরা দেখতে পাই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, তার ছবি একদম পায়ের তলায় দলানো হয়, বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি দলানো হয়। কি বলবেন? দেখুন, আমি বলবো যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার প্রতি যদি এইভাবে অসম্মাননা দেখানো হয়, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। দেখুন, আপনার রায় পছন্দ হতে পারে, নাও হতে পারে, যে কোনো রায়। না হলে উচ্চতর ফোরামে যাবেন। আপনি সিঙ্গেল বেঞ্চের রায় পছন্দ নয়, ডিভিশন বেঞ্চে যাবেন। ডিভিশন বেঞ্চের রায় পছন্দ নয়, সুপ্রিম কোর্টে যাবেন। আপনার তো এটা কখনোই কাম্য না যে আপনি নিজে ঠিক করে দেবেন কোন বিচারপতি কতক্ষণ শুনানি শুনবেন, কোন বিচারপতি রায় কিভাবে দেবেন। এটা সরাসরি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ। দ্বিতীয় হচ্ছে, যে অসম্মাননা দেখিয়েছেন বিচারপতিদেরকে লক্ষ্য করে, বিচার ব্যবস্থার প্রতি যে অসম্মাননা দেখিয়েছেন, তার সঙ্গে জুড়েছে তাদের চরমতম অভব্যতা এবং দুষ্কৃতিপনা। আপনি ভাবুন, এখানে আমার চেম্বারের নিচেই করেছে, আমার চেম্বারের অপোজিটেই সিটি সিভিল কোর্ট, তার পাশে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, এইদিকে স্ট্যান্ড রোড। এই যে ধরুন সিটি সিভিল কোর্ট এবং হাইকোর্ট একদম অ্যাডজাসেন্ট, তার পাশেই হচ্ছে বিধানসভা, তার পাশেই হচ্ছে রাজভবন। মানে সব থেকে হাই সিকিউর জোন পশ্চিমবঙ্গের। আপনি যদি দেখেন, পশ্চিমবঙ্গের সব থেকে হাই সিকিউর জোন, যেখানে বিধানসভা, রাজভবন,
হাইকোর্ট, সিটি সিভিল কোর্ট, ব্যাংশাল কোর্ট থেকে শুরু করে মানে একেবারেই হাই সিকিউর জোন, সেখানে এসে 4 ঘন্টা ধরে এইভাবে মানে উত্তক্ততা দেখানো, এইভাবে অশালীন ব্যবহার করা, এইভাবে মহিলা আইনজীবীদের উদ্দেশ্যে কটূক্তি করা, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, তাদের দিকে জুতো ছোড়া, বোতল ছোড়া, এই সমস্ত কিছু করেছে। এবং তার সঙ্গে পুলিশ ছিল। কিন্তু সব থেকে আশ্চর্যজনক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে পুলিশের উপস্থিতিতে 4 ঘন্টায় কয়েকটি ছেলে, পশ্চিমবঙ্গে কি পুলিশের অভাব ঘটিয়ে আছে? তা তো নয়। এবং পুলিশ ছিল না তাও নয়, পুলিশ এসে একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব হজম করছে। এই বেলাল্লাপনা কতক্ষণ হজম করা যায়? এটা কতদিন চলবে? কি রাজ কায়েম করতে চাইছে? পশ্চিমবঙ্গে কি দুষ্কৃতি রাজ চলবে? আর ভাবুন, পশ্চিমবঙ্গের মানুষ কোন শিক্ষকদের দেখেছেন যাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতেন? এই সেই শিক্ষকদের চেহারা। AK-47 নিয়ে এসে জঙ্গল রাজ কায়েম করবে, এরা শিক্ষক হবে? মানে আমি তো মনে করি রাজ্য সরকারের উচিত কগনিজেন্স নিয়ে এর বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করা। যা বলেছে এতে UAP অ্যাট্রাক্ট হয়, যা যা বলেছে। আর কুণাল ঘোষ পরের দিন তাকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করলো, যে বিচারপতিদের অসভ্য গালিগালাজ করলো, যে বলছে এরকম হাই সিকিউর জোনকে AK-47 দিয়ে উড়িয়ে দিয়ে জঙ্গল রাজ কায়েম করবে। কুণাল ঘোষ তার সাথে সাংবাদিক সম্মেলন করছে। অবাক করা কাণ্ড। আপনাকে আমি সেই ভিডিও দেখিয়ে দিতে পারি। AK-47 দিয়ে আশ্চর্য। এই ঘটনার পরের দিন কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে, এবং দেখতে পাচ্ছেন কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করছে, পেছনে AK-47 বালা, তার পাশে এই যে মূল পান্ডা রাজু দাস, একদম পরিষ্কার। ফলে উদ্দেশ্য কি ছিল, কারা পাঠিয়েছিল, পরিষ্কার। AK-47 বালার পাশে কুণাল ঘোষ তাদের পাশে দাঁড় করিয়ে রেখে AK-47 পাঠাচ্ছে হাই সিকিউর জোনে। কুণাল ঘোষ কি AK-47 সাপ্লায়ার হয়ে গেছে? AK-47 সাপ্লায়ার, এই তো কুণাল ঘোষ। এই হচ্ছে কুণাল ঘোষদের চরিত্র, হাই সিকিউর জোনে AK-47 সাপ্লায়ার। AK-47 দিয়ে সেটাকে সন্ত্রাসী এলাকা বানাবে বলে যারা ঘোষণা দেয়, কুণাল ঘোষেরা তাদের সাথে। একদম পরিষ্কার যে কুণাল ঘোষেরা তাদের সাথে সাংবাদিক সম্মেলন করে, অর্থাৎ কুণাল ঘোষেরা গোটা পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ কায়েম করতে চায়। ভাবুন তো, কুণাল ঘোষেরা কি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এদেরকে কুণাল ঘোষেরা শিক্ষক বানাতে চায়, এদেরকে মমতা ব্যানার্জিরা শিক্ষক বানাতে চায়। পশ্চিমবঙ্গের মানুষ বুঝুন, ভাবুন যে কাদের কাছ থেকে আপনার ছেলেমেয়েরা পাঠ নেবে। এই যদি শিক্ষকদের চেহারা হয় পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোন রসাতলে গেছে বুঝতে পারছেন? যে পশ্চিমবঙ্গে যারা হবু শিক্ষক বলেছে মমতা ব্যানার্জি, অলরেডি বলে দিয়েছে এরা সবাই শিক্ষক হয়ে যাবে, শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীমদের জন্য। ওদের কথা যদি ঠিক হয় যে এরা এখনো শিক্ষক হতে পারেনি, আর পশ্চিমবঙ্গের মানুষ বিচার করুন যে এরা শিক্ষক হওয়ার সত্যি যোগ্য। আপনার ছেলেমেয়েরা এদের কাছ থেকে পাঠ নেবে? আপনার ছেলেমেয়েরা এই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় রাজু দাসদের কাছে শিক্ষা নেবে এবং তাদের কাছ থেকে শিক্ষিত হয়ে তারা জীবনে আগিয়ে যাবে? পশ্চিমবঙ্গের এই চেহারা হবে না? ভাবলে অবাক হয়ে যায় যে পশ্চিমবঙ্গের শিক্ষকের চেহারা হবে এই রাজু দাস আর AK-47 বালারা। আপনার পশ্চিমবঙ্গের মানুষ ভাবুন যে পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি, কুণাল ঘোষেরা কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। শুধুমাত্র অর্থের বিনিময়ে যা ইচ্ছা তাই করব, অর্থ পেলে
AK-47 বালাকেও শিক্ষক বানিয়ে দেব। একটা প্রশ্ন করবো ফিরদৌস দা, কুণাল ঘোষ অভিযোগ করছেন একদম আপনি যেমনটা বললেন ঠিক তেমনই যে হ্যাঁ এই প্রতিবাদী চাকরি প্রার্থীরা যারা এসেছিলেন বিক্ষোভ সংগঠিত করতে, ঠিক তাদের সাথে একদম যে সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ, সেখান থেকে তিনি সাংবাদিক বৈঠক করে সিপিএম সব নেতাদের ছবি দেখান মিডিয়া এবং প্রশ্ন তোলেন একসময় যে বিকাশ ভট্টাচার্যরা মোটা অঙ্কের টাকা নিয়েছেন মামলা লড়ার জন্য, এখন কেন তারাই চাকরি কাটতে মরিয়া? প্রথম কথা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফেরদৌস শামীম মামলা করে পয়সা নেবে, এটাই স্বাভাবিক, চুরি করে নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এদের কাছ থেকে 7 লাখ তো ছেড়েই দিন, 7 টাকাও কুণাল ঘোষ যদি বলে যে তাদের আমি চাকরির মামলা করেছি, দেখাতে পারে নথি, তাহলে ও যা বলবে সেই কাজ করবো। আর যদি না দেখাতে পারে, আমি বলেছি ওকে যে 7 লক্ষ টাকা নিয়েছে, এটা বলছে 7 লক্ষ থাপ্পড় কষাবো ওকে, এবং ওকে বসিয়ে রেখে 7 লক্ষ ওই ছেলে মেয়েদের ইয়ে করে। আর আমার জুনিয়ররা আর একটা সাংঘাতিক কথা বলেছে, ওরা বলেছে কারণ আমার ফিজ থেকে ওদের ফিজ হয়, আমি 7 লাখ টাকা ফিজ পেলে তার প্রপোর্শনেট ফিজ আমার জুনিয়র ক্লার্ক আর যারা যারা রয়েছে আমার চেম্বারে তারা পায়। তো আমি তো বেসিক্যালি ওদের 7 লক্ষ টাকা ফিজ মেরে দিয়েছি, 7 লক্ষের যে প্রপোর্শনেট ফিজ মেরে দিয়েছে, ওরা তো পায়নি। ওরা বলেছে যে কোনো দিন ওই ফিজটা কিন্তু তারা আদায় করে নেবে, একদম পরিষ্কার করে তারা বলে দিয়েছে যে কোনো দিন আমরা তো ফিজ পাইনি স্যার, ওই ফিজটা আমরা আদায় করে আনবো। এবং কোন দিন কবে কুণাল ঘোষকে তারা ধরবে আমি বলতে পারবো না। কিন্তু একদম বিস্ফোরক কথা বলছেন, আমি এই প্রসঙ্গে বলবো কুণাল ঘোষ বলছেন যে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে যে আর বিচারপতিদের কিছু কিছু সিপিএম এর আইনজীবীকে দেখলে কি হয় জানি না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছি ভগবান ভগবান, তারপর একদম সাংসদ, এবার এই সকল বিষয়ের জল গড়ালো গোটা হাইকোর্টে। তিনি বলছেন একদম সিপিএম এর আইনজীবীদের দেখলে বিচারপতিদের কি হয় জানেন না, কি বলবেন? দেখুন, প্রথম কথা, সিপিএম এর আইনজীবী বলতে যা বোঝান, তারা আইনজীবী, তাদের একটা রাজনৈতিক সেটা, তার সঙ্গে এই আইন পেশার খুব একটা সম্পর্ক, নিশ্চিতভাবে তাদের আদর্শ বোধ রয়েছে। আসলে কি বলুন তো, তারা ভদ্র সভ্য, তারা নিশ্চিত ওই AK-47 প্রমোট করে না। যুক্তিশীলতার সঙ্গে কথা বলা, বৈদিকতার প্র্যাকটিস করা, এটা বলতে পারেন খুব স্বাভাবিকভাবে, যেখানে যুক্তি রয়েছে, যেখানে আইনি যুক্তি রয়েছে, যেখানে ফ্যাক্ট রয়েছে, তবে খুব স্বাভাবিকভাবে সেই সমস্ত মানুষজনের প্রতি সম্ভ্রমতা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আদালতের সামনে যে কোনো, শুধু সিপিএম বলে না, যে কোনো সম্ভ্রমশীল মানুষের প্রতি, যারা সত্যি ভদ্র, মার্জিত, যুক্তিশীল, আইনে জ্ঞানগম্যি রাখেন, তাদের প্রতি আদালতের খুব স্বাভাবিকভাবে আপনি বলতে পারেন যে একটা রুচিশীলতা থাকে, এটা অস্বাভাবিক কিছু নেই। কিন্তু তার মানে এই নয় যে সেখানেই তার পরিবর্তে মানে ওই তার পক্ষে রায় হবে, এরকমও কোনো ব্যাপার নয়। তাতে কি হয়, যেটা হয় সেটা হচ্ছে সেই মামলাতে যদি আপনার কন্টেন্ট না থাকে, মামলায় সত্যি সারমর্ম না থাকে, সারবস্তু না থাকে, তাহলে মামলাতে হেরে যাবেন। আমরা কি সব মামলায় জিতি নাকি? অনেক মামলায় আছে হারি, আবার অনেক মামলায় জিতি। দেখুন, এটা হচ্ছে বেসিক্যালি নিম্ন রুচিতা, শুধু নিম্ন রুচিতা নয়, এটাই হচ্ছে অবমাননাকর কথা। আসলে কি বলুন তো, তারা দুর্নীতি করবে, তারা আদালতকে চমকাবে, বিচারপতিদের বাড়িতে পোস্টারিং করে আসবে, হুমকি দেবে, বিচারপতিদের ছবির উপরে মারাবে, নৃত্য করবে। এরপরে তারা মনে করবে যে তারা দুর্নীতি করার পরেও তাদের পক্ষেই রায় প্রদান করতে হবে। কিন্তু আমরা যতদূর এখনো অব্দি সূত্র অনুযায়ী খবর পাচ্ছি, একদম আপনাদের প্রতি, আপনি এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একদম প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, দেখুন, নিশ্চিতভাবেই, এবং যারা মামলা করেছে তাদেরকে একদম ফোন করে, নির্দিষ্ট নাম্বার থেকে ফোন করে হুমকি দিয়েছে। সেই সংক্রান্ত অভিযোগ মালদাতে দায়ের করেছেন সেই যারা মামলাকারী তারাই, এবং তারা আমাকে একটা কপি দিয়েছেন এবং বলেছেন স্যার এরকম এরকম ব্যাপার, এবং তারা বেসিক্যালি সেই অডিও পাঠিয়েছেন, কোন নাম্বার থেকে ফোন এসেছিল সেটাও পাঠিয়েছেন, এবং তারা বলেছেন তারা দেখছেন, না হলে তারা উপযুক্ত আইনি ব্যবস্থা নেবেন, কারণ তাকেও হুমকি দিয়েছে, সেই মামলাকারীকেও হুমকি দিয়েছে। ফলে সেই মামলাকারী খুব স্বাভাবিকভাবেই
আইনের দ্বারস্থ হবেন, সেটুকুই বলতে পারি। কিন্তু স্যার একদম আপনাদের চেম্বারের নিচে যেদিনকে বিক্ষোভ সংগঠিত করা হলো সেদিনকে একটা ত্রিপলের প্রসঙ্গ আসছে, যে একদম সুপ্রিম নেতৃত্বের তরফ থেকে একটা কথা এসেছিল যে রীতিমতো ত্রিপল পেতে বসিয়ে দেওয়ার ব্যাপার, কি বলবেন? দেখুন, সেটাই তো শুনছি। আচ্ছা, আদালতে মামলা শুনতে এলো, আমি তো তর্কের খাতিরে ধরেই নিলাম। আপনি একটা যুক্তিশীলতার সঙ্গে কেন এই সিপিএম এর মানে আইনজীবীদের কেন মানে সাধারণ মানুষ পছন্দ করে, সবাই পছন্দ করে, এটা একটু বুঝবেন। তার কারণ এই যুক্তিশীলতা, ওই প্রাজ্ঞতা, ওই বৈধিকতা, এগুলোই কারণ। দেখুন, আপনি যদি মামলা শুনতে আসেন যে সাধারণ চাকরি, সে নিশ্চিতভাবে সাধারণ চাকরি প্রার্থী মামলা শুনতে এসে ব্যাগে নিশ্চিতভাবে তিরপল আনেন না। আনেন কি? ব্যাগে বিচারপতির ছবিও আনেন না। তাহলে এটা একটা পূর্ব পরিকল্পনা ছিল, নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা ভাবুন তো, এটা একটা হাই সিকিউর জোন, যেখানে মানে 25 থেকে 30টা লোক হয়ে গেলেই পুলিশ এসে কেন কিসের জন্য জিজ্ঞাসা করে। সেখানে 4 ঘন্টা ধরে তাণ্ডব করছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনার মনে হয় এর পিছনে কিচ্ছু নেই? আসলে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সুপরিকল্পিত উদ্যোগ। বিচার ব্যবস্থাকে ভয় দেখাতে হবে, বিচার ব্যবস্থাকে ভেঙে ফেলতে হবে, আইনজীবীদের ভয় দেখাতে হবে। এটা সুপরিকল্পিত উদ্যোগের একটা অংশ। কিন্তু স্যার একটা প্রশ্ন করব, কিছুটা কিছুটা মানে মস্করা করেই করব আপনাকে প্রশ্নটা। আপনারা আইনের রক্ষক, দীর্ঘদিন বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে আইনি লড়াই আপনি চালিয়েছেন, একদম প্রথম সারির বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারপরে আপনার নামটা আসে বিকাশ রঞ্জন। সেক্ষেত্রে একটা প্রশ্ন করব, এই যে বিক্ষোভ সংগঠিত হলো, কোথাও গিয়ে কি একটু সন্তুষ্ট হচ্ছেন? না না, একদমই না। উল্টে দেখেছেন যে আমাদেরকে আরো ডিটারমিন করেছে এবং আমরা আরো কম্পোজড। এবং এটুকু বলতে পারি যে এই যা যা হয়েছে, এটা আমাদের কাছে যে একেবারে কাঙ্ক্ষিত ছিল না তা কিন্তু নয়। তার কারণ এরা প্রত্যেকেই, বিশেষ করে যারা এই দুর্নীতিগ্রস্ত মানুষ, এরা তো প্রত্যেকে মানে মনের দিক থেকে সব এক একটা ক্রিমিনাল। ফলে এই যে ক্রিমিনালদের কাছ থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিই পাবো। যে টাকা দিয়েছে সেও, যে টাকা নিয়েছে সেও, বোথ আর ক্রিমিনালস। ঠিক আছে? ফলে আপনি ভাবুন, পশ্চিমবঙ্গের কোনো শিক্ষক পয়সা নিয়ে দিয়ে শিক্ষকতা পাচ্ছে, পশ্চিমবঙ্গের হলোটা কি? পশ্চিমবঙ্গের মানুষের এই মানসিকতা ছিল যে অর্থের বিনিময়ে শিক্ষকতার মতো এরকম একটা ব্রততে যুক্ত হবে? শিক্ষকতা, আমাকে একজন মাস্টারমশাই তিনি বলছিলেন, তিনি সম্পর্কে আমার মামাও হন, তিনি গতকালই এসে বলছিলেন হঠাৎ করে শিক্ষকতা একটা ব্রত থেকে পেশায় চাকরিতে পরিণত হয়ে গেল। এরা শিক্ষকতাকে চাকরিতে পরিণত করেছে। মানে মানে তিনি 80 বছর বয়স, তিনি এসে কালকে এসে বলছেন যে বেসিক্যালি মানে শিক্ষকদের এই চেহারা হবে কেউ সে চিন্তাও করতে পারছেন না। একটা ট্রেন্ড সেট করে দিল রাজ্য সরকার। একদম এই মানে AK-47 দিয়ে তারা জঙ্গলরাজ কায়েম করবে, তারা শিক্ষক হবে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ। আপনি শুধু এই যে বলছি না, এই রাজু দাস, এদের ফেসবুক শুধু পেজগুলো গিয়ে দেখবেন, কিচ্ছু করতে হবে না। মানে কি অশ্রাব্য ভাষায় আপনি ওই মানে যাকে ফোন করে হুমকি দিচ্ছে তাকে শুধু কথাবার্তা শুনবেন, আর কিছু শুনতে হবে না। এবার বুঝবেন যে কাকে পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষক হিসেবে চাইছে আর কাকে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক হিসেবে দিতে চাইছে। আপনাদের প্রতিটি স্কুল করে আপনার ছেলে মেয়েদের শিক্ষক হিসেবে কারা পাঠদান করবে, মমতা বন্দ্যোপাধ্যায় কোন ধরনের শিক্ষক রাখতে চাইছেন, কুণাল ঘোষ কোন ধরনের শিক্ষক রাখতে চাইছেন, এখান থেকে পরিষ্কার হয়ে যাবে। ফুড সার্ভিস কমিশনের দেওয়া যোগ্যদের তালিকায় একদম নাম ছিল না যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, আন্দোলনের প্রথম সারি নেতাদের। জানা গিয়েছে ওই তালিকায় নাম ছিল না আন্দোলনের অন্যতম মুখ এবং কনভেনার চিন্ময় মণ্ডলের। এবার 15,403-এর যোগ্য তালিকায় সেই নাম যুক্ত হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে। এই বাদ পড়া তালিকার সংখ্যা ছিল প্রায় 400-এর মতো। কথা আগেই জানিয়েছিলেন তারা। বুধবার স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা প্রকাশ করেছিল। ঘটনার 6 দিনের মাথায় সংশোধন করা হলো তালিকা। কি বলবেন কিন্তু স্যার? দেখুন, কেন বাদ পড়েছিলেন, কেন যুক্ত হয়েছেন, SSC বলতে পারবে, কিন্তু আইন নির্দিষ্ট, রায়ও নির্দিষ্ট।
এখানে যদি জল দেওয়ার চেষ্টা করেন তাদেরই বিপদ বাড়াবেন, এটুকুই বলতে পারি প্রথম। দ্বিতীয় হচ্ছে, দেখুন, যারা কোট আনকোট যোগ্য বলে নিজেদের মনে করছেন বা যোগ্য বলে যারা বলছেন, আসলে যোগ্য তো সকলেই। এই পদ্ধতিগত ত্রুটির জন্য এবং দুর্নীতির জন্য এই প্রসেসটাতেই গন্ডগোল হয়েছে। তাই, এবং যেহেতু এসএসসি বৈধ অবৈধদের তালিকার পৃথকীকরণ করতে পারেননি, এক্স্যাক্টলি বলতে পারেননি এতজন অবৈধ, ফলে বাকিজন বৈধ। অবৈধ বলেছে, কিন্তু বাকিজন যে বৈধ সেটা কখনো বলেনি। ওর মধ্যেও অবৈধ থাকতে পারে, ফলে এক্সাক্ট বৈধতার সংখ্যা বলতে পারেননি। আজকে যারা দিচ্ছেন সেটা হচ্ছে একেবারেই ওই যে কোট অ্যান্ড কোট, ওই যে যেগুলো এখনো অবৈধ হিসেবে চিহ্নিত হননি সেই অংশটিকে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ দিয়েছেন। তার কারণ ছাত্রছাত্রীদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। কিন্তু তার অর্থ এই নয় তারা চাকরি ফিরে পেয়েছেন, তার অর্থ এই নয় যে তাদের পরীক্ষায় বসতে হবে না। যারা এই 31শে ডিসেম্বর পর্যন্ত পড়াবেন তারাও পরীক্ষায় বসবে, অন্যান্যরা যারা অংশগ্রহণ করেছেন তারাও পরীক্ষায় বসবে। শুধু ওই যারা অবৈধ তারা পরীক্ষায় বসবেন না। কিন্তু এই অবৈধ তালিকা বৈধ তালিকা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটে তাহলে তার কনসিকুয়েন্স ফেস করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা বলবো যে যারা নিজেদের বৈধ বলছেন, ভেবে দেখবেন তো যে আপনাদের এই অবস্থায় পড়তে হতো কিনা যদি কলকাতা হাইকোর্টেই আপনারা সব এভিডেভিট দিয়ে বলতেন যে ওই ওএমআর শিট জেনুইন। আপনাদেরকে কারা কারা আটকে ছিল যে ওই ওএমআর শিট জেনুইন বলা যাবে না, আমরা কেন বলতে যাব? ভাববেন, তাহলেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসলে তাদেরকে সেট করা হয়েছিল, খুব পরিষ্কার করে বললে, যে যাতে সাদা খাতার মাস্টাররা পার পেয়ে যায়। কারণ আমরা বলছি ওএমআর শিট জেনুইন, সিবিআই উদ্ধার করা ওএমআর শিট গুলো আসলে চাকরি প্রার্থীদেরই ওএমআর শিট। বলছিল না কারা? যারা সাদা খাতার মাস্টারদের হয়ে অ্যাপিয়ার করেছে। আর এক শ্রেণী নিশ্চুপ ছিল, নিশ্চুপ ছিল না, নিশ্চুপ থাকতে বাধ্য করা হয়েছিল। সেটা কেন বাধ্য করা হয়েছিল? নিজেরা তদন্ত করবেন, বুঝে যাবেন। নিজেরা নিজেদের যুক্তি, আপনারা তো শিক্ষক, নিজেরা যুক্তি দেবেন, যুক্তির জাল দেবেন যে কেন আপনাদের বলতে দেওয়া হয়নি, কেন বলা হয়েছিল যে না হাইকোর্টে যুক্ত হওয়ার কোনো, আমরা তো বৈধ, আমরা তো কাউকে টাকা দিইনি, তাহলে আমরা কেন যুক্ত হবো? আপনি বৈধ হন অবৈধ হন, হাইকোর্ট বলেছে, আপনার কথা এসে জানাতে হবে, জানাতে হবে। আপনি যদি নিজেকে সুপার জাজ বা সুপার কোর্ট মনে করেন যে না হাইকোর্ট যা বলেছে বলেছে, আমি সকলের উপরে, তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের বিচার ব্যবস্থা নয়, সেটা ভারতবর্ষের বিচার ব্যবস্থার রীতিনীতিও নয়। আপনি নিশ্চুপ থাকা মানে নিশ্চুপতা সম্মতির লক্ষণ। সম্মতি কোন পক্ষের আপনারা এক্সপ্রেস করেননি। আমরা চিৎকার করে করে বলেছি, আমাদের গলা ভেঙে গেছে চিৎকার করতে করতে যে ওই ওএমআর বৈধ, ওই ওএমআর সঠিক। তখন অন্য সাইড যারা সাদা কাতার মাস্টারদের হয়ে দাঁড়িয়েছিল তারা বলেছিল না না ওগুলো 65B কমপ্লায়েন্স হয়নি, ওগুলো অবৈধ। আর যারা নিজেদের আজকে বলছেন বৈধ, তাদের নেতারা এদের বোঝানোর চেষ্টা করে আমরা কেন বলতে যাব, আমরা বৈধ, আমরা চুপচাপ থাকবো। আমাদের চুপচাপ থাকাটাই শ্রেয়। যারা বুঝিয়েছিলেন তারা কারা, কাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনাদের বুঝিয়েছিল, একটু ভাববেন, তলিয়ে ভাববেন, তাহলেই অ্যান্সার পাবেন। সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরেও উচ্চ প্রাথমিকে একদম নিয়োগ মামলার কোনো অগ্রগতি হয়নি কলকাতা হাইকোর্টে। চাকরি প্রার্থীদের বক্তব্য, বিচারপতির সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর আঁতাত রয়েছে, তার জেরেই এই মামলায় কোনো অগ্রগতি হচ্ছে না। একদম কুণাল ঘোষকে পাশে নিয়ে এসএলএসটি চাকরি প্রার্থীরা দেখাচ্ছেন যে বিকাশ ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তীদের পুরনো ছবি দেখিয়ে তারা প্রশ্ন তুলছেন যে বামেদের কোনটা মুখ আর কোনটা মুখোশ। প্রথম কথা যে সুপ্রিম কোর্ট সুপার নিউমেরিক পোস্ট যে তৈরি করা হয়েছে সেই নোটিফিকেশন বৈধ কোথাও বলেনি। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট কি স্টে, কোন অংশটি অল্টার করেছে? যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের পিছনে যে ক্রিমিনালিটি, অর্থাৎ যে ক্রিমিনাল মাইন্ড সেট আপ থেকে একটি গোটা মন্ত্রিসভা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে,
এর তদন্ত হওয়া উচিত নয় বলে সুপ্রিম কোর্ট। কারণ একটা মন্ত্রিসভা সে যদি একটা পলিসি ডিসিশন নিয়েছে, সেই পলিসি ডিসিশনের পিছনে ক্রিমিনাল মাইন্ড রয়েছে কিনা এটা দেখাটা উচিত হবে না। তাহলে কোনো একটি ক্যাবিনেট কোনো পলিসি ডিসিশন নিতে পারবে না। এটা একটা কনস্টিটিউশনাল ভিউ পয়েন্ট থেকে। তার অর্থ এই নয় যে ক্যাবিনেটের সমস্ত ডিসিশন সঠিক, তাহলে তার কোনো এক চ্যালেঞ্জ করাও যাবে না। তারপর কোনো ক্যাবিনেট ডিসিশন চ্যালেঞ্জ করা যাবে না, তা তো নয়। এবং ক্যাবিনেট ডিসিশন বৈধ এটাও বলে দেয়নি। যেমন কেউ যদি ইংরেজি না পড়তে পারে তার দায়িত্ব আর ফিরদৌস বিকাশ রঞ্জন ভট্টাচার্য নেবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সেটা যদি না পছন্দ হয় রায়, সেই বিচারপতির উপরে ডিভিশন বেঞ্চ আছে, সেই রায় পছন্দ না হলে আবার সুপ্রিম কোর্ট আছে। এটা তো স্বাভাবিক রীতি। তার জন্য তার AK-47 নিয়ে জঙ্গল রাজ কায়েম করবে এটা বলা যায় না। আপনার যদি সেই বিচারপতির রায় পছন্দ না হয়, সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরে ডিভিশন বেঞ্চে যাবেন, সে না হলে সুপ্রিম কোর্টে যাবেন, বিচারপতির রায় অল্টার করে দেবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু তার জন্য AK-47 নিয়ে জঙ্গল রাজ কায়েম করব, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করব, মহিলা আইনজীবীদের উদ্দেশ্যে কটূক্তি করব, গালিগালাজ করব, তাদের দিকে জুতো ছিঁড়ব, জলের বোতল ছুড়ব, এইটা কালচার হবে, এইটা পশ্চিমবঙ্গ দেখবে? এটা তো হতে পারে না। ফলে এইটা যদি হয় তাহলে তার কনসিকুয়েন্স ভুগতে হবে, প্রথম। দ্বিতীয় হচ্ছে, এবার বলি যে সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস শামীম কোথায় কবে বলেছে যে অবৈধদের চাকরি দাও? অবৈধদের চাকরি দিতে সুজন চক্রবর্তী বলেছে যে এই অমক রাজু দাসকে চাকরি দাও? সুজন চক্রবর্তী বলেছে একটা মানে এনে দিন, বা অমক ওই AK-47 বালাকে চাকরি দাও? চিরকাল সে যার পাশে হোক, ক্রিমিনালের পাশে দাঁড়িয়েও বলেছে যোগ্যদের চাকরি দাও। এবার সেই পাশের লোকটি ক্রিমিনাল নাকি সে AK-47 বালা, এটা দেখবে রাজ্য সরকার। পরে জানা গেল যে ওটা AK-47 বালা। এই যে হাইকোর্টের পাশে যেদিন সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিমের পাশে ছিল, সেদিন তো আর ও AK-47 বালা সেটা তো জানা যায়নি। মঞ্চে সবাই আছে, তাদের যোগ্যদের চাকরি দাও, এইটা বলার মধ্যে কোনো অন্যায় নেই। মোহাম্মদ সেলিম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম বা সুজন চক্রবর্তী যোগ্যদের চাকরি দিতে বলেছে। কিন্তু মমতা ব্যানার্জিরা কি করেছেন? ওই মঞ্চে মমতা ব্যানার্জিরাও গেছেন, গিয়ে কি করেছেন? যোগ্যদের দেওয়ার বদলে অযোগ্যদের দিয়েছেন। যেমন মঞ্চে এক পাশে শেতাব বসে, এক পাশে ইনসান বসে। ওই ইনসানের ফোন নাম্বার এখন আমার মোবাইলে আছে, যোগাযোগ রাখতো আমার সঙ্গে, মঞ্চে আন্দোলন করছে, ভালো ছেলে। টুক করে যেই মমতার সাথে লাইনটা হয়ে গেল, টুক করে মমতার সাথে লাইন করে টুক করে চাকরিটা দিয়ে দিল। সেটা ওরা বললো না, ভুল হয়েছে। ওরা আন্দোলন করছিল, ওরা তখন সততার সাথে আন্দোলন। যেই মমতা মাঠে এন্ট্রি নিল, করাপ্ট করে দিল সিস্টেমটাকে। মমতা কুণালদের কাজই এটা। ওই যে বলছে না, আগে এরা যেত, তারপরে আমি ঢুকলাম, গিয়ে তারপরে দিদিকে বললাম সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে দিতে। ওই বলেছে, স্বীকার করে নিয়েছে যে এই করাপ্ট প্র্যাকটিসেস, এই ইলিগাল প্র্যাকটিসেস ওর কনসালটেশনেই হয়েছে। ও বলেছে, নিজে স্বীকার করে নিয়েছে। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন আফটার 3 years অফ এক্সপায়ারি অফ প্যানেল সেইটা হয়েছে ওর কনসালটেশনে। নিজেই বলেছে, নিয়ে গেছিলাম আমি, নিজেই বলেছে আমি নিয়ে গেছিলাম, তারপর হয়েছে। সেম থিং করেছে ওই SSCর ক্ষেত্রে, যে কারণে প্যানেল বাতিল হয়ে গেল, যে কারণে SSCর 4টে প্যানেল বাতিল হয়ে। আমি জানি না ভবিষ্যতে কুণালী রেসপন্সিবল থাকবে কিনা, ভবিষ্যতে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের এই অন্য কোনো ফেট হলে এই কুণালী রেসপন্সিবল থাকবে তার জন্য। কারণ কুণাল যা কাজকর্ম করেছে এদেরকে নিয়ে গিয়ে, তাতে রেসপন্সিবিলিটি তো অন্য জায়গায় ফিক্সড হবে, সেটাই স্বাভাবিক। বেসিক্যালি যেটা 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য যেটা মমতা করেছিল, সেটা একই কাজ ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের জন্য কুণাল করেছে, একই কাজ করেছে।
ফলে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য মমতা ব্যানার্জি দায়ী, আর ওয়ার্ক ফিজিক্যালের ফ্যাটের জন্য কুণাল ঘোষ দায়ী। AK-47 বালা কুণাল ঘোষের প্রোডাক্ট, রাজু দাস কুণাল ঘোষের প্রোডাক্ট, এসব কুণাল ঘোষ প্রোডাক্ট। একেবারেই ফিরদৌস দা, দায়ের প্রশ্ন যখন আসছে সেক্ষেত্রে এবং ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন যদি স্বচ্ছতার সাথে নিয়োগ হয়, কুণালকে বলুন না, ওই তো নিয়ে গেছিল দিদির কাছে, ওই বলেছে, নিজেই বলেছে। ভিডিও রেখে দিয়েছি ভাই, যা যা রেখেছো, যা যা বলেছো সব ভিডিও রাখা আছে। তুমি যা সাংবাদিক সম্মেলন করে বলেছো সেদিন তাও রাখা আছে, যেদিন হাইকোর্টের দিকে ধাবিত হচ্ছিল এদিকে সে ভিডিও রাখা আছে, সব রাখা আছে। রেসপন্সিবল কে থাকবে? কুণাল ঘোষ। আইনের চোখে যেটা বেআইনি সেটা বেআইনি, কিচ্ছু করার নেই। তুমি AK-47 বালার পাশে, ছবি পরিষ্কার, পরিষ্কার ছবি, AK-47 বালা পাশে কুণাল ঘোষ। এবং সেটা কবে? যেদিন বলছে AK-47 দিয়ে উড়িয়ে দেব, জঙ্গল রাজ কায়েম করব, ওই বিচারপতির কাছে রাখতে দিব না, তাকে ডিফেন্ড করতে নেমেছে কে বাজারে? পরের দিন কুণাল ঘোষ। কোন সুজন চক্রবর্তী, কোন মোহাম্মদ সেলিম, কোন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কোন ফিরদৌস শামীমরা ডিফেন্ড করতে নামেনি। নেমেছে কে? কুণাল ঘোষ। পরিষ্কার বুঝিয়ে দিয়েছে সেদিন সাংবাদিক সম্মেলন করে যে সেই ঘটনার পিছনে ছিল কুণাল ঘোষেরা। আচ্ছা ভাবুন তো, যারা বিচার প্রার্থী, সে ব্যাগে তিরপল নিয়ে আসবে, বিচারপতির ছবি প্রিন্ট করে নিয়ে আসবে, তার মানে কি পূর্ব পরিকল্পনা ছিল? সে কি করে জানলো? যদি যদি তখন তর্কের খাতিরে ধরেই নি যে ওরা এই এক্সপেক্ট করে এসছিল যে সেদিন তাদের ফেভারে জাজমেন্ট হবে, আমি ধরেই নিলাম, ছবি কোথা থেকে প্রিন্ট হলো? তিরপল কোথা থেকে এলো? বড় গামলা যেখানে মুড়ি মাখা হচ্ছিল সেটা কোথা থেকে এলো? কে দিল? সাপ্লায়ার কে? সব আসবে, অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলে, মেওয়া ফলবে। ফিরদৌস দা, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। চাকরি খাওয়ার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্য CPIM এর ক্ষতি হচ্ছে, মীনাক্ষী মুখোপাধ্যায়কে গো ব্যাক শুনতে হচ্ছে, আপনারা এই ধর্ণা মঞ্চগুলো বাজার হিসেবে ট্রিট করছেন, বলছেন কুণাল ঘোষ, কি বলবেন? পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো পাড়া, কুণাল ঘোষ যে পাড়াতে সব থেকে বেশি তৃণমূল আছে, ওই একান্তে গিয়ে আমার আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে এই কথাগুলো, ও একটা বাড়ি, দুটো বাড়ি, তিনটে বাড়ি, চারটে বাড়ি, ও নিজে বুঝিয়ে আসুক যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমরা চাকরি খাচ্ছে, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে, এবং এরা অত্যন্ত বাজে লোক। শুধু 5টা বাড়িতে উইদাউট পুলিশ গিয়ে বুঝিয়ে আসুক, 5টা বাড়িতে, যে পাড়ায় সব কটা, ধরে যে পাড়ায় সব কটা তৃণমূল, 5টা বাড়িতে বুঝিয়ে আসুক, 5টা, বেশি না, 5টা বাড়িতে উইদাউট পুলিশ গিয়ে বুঝিয়ে আসুক। কিচ্ছু করতে হবে না, উইদাউট পুলিশ গিয়ে 5টা বাড়িতে বুঝিয়ে আসুক, যে বাড়িতে যাদের অ্যাডমিট কার্ড রয়েছে। 1 তারিখের পরে যাবেন না মশাই, বসিয়ে রেখে 50,000 টাকা আদায় করে নেবে। ফিরদৌস দা, একদম কুণাল ঘোষ বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা সময় এনাদের পক্ষে ছিলেন, অর্থাৎ যারা কুণাল ঘোষের সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন, তিনি বলছেন 27 লক্ষ টাকা নিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আজ বাধা দিচ্ছেন তিনি। উনি বলছেন টাকা নিয়ে কাজ করছে, কিন্তু এটা কোন ধরনের পেশাদারিত্ব? প্রথম কথা দেখুন, অজ্ঞতা, মূর্খামি, এর তো একটা লিমিট থাকে। যদি কোনো আইনজীবী একটি পক্ষের হয়ে অ্যাপিয়ার করেন, তিনি আর সেই পক্ষের হয়ে অ্যাপিয়ার করতে পারেন না, এইটা মানে তিনি বুঝতে পারছেন। আচ্ছা, যারা ওদের হয়ে অ্যাপিয়ার করছে সেই সমস্ত আইনজীবীরা বলতে পারছেন না যে ওদের হয়ে অ্যাপিয়ার করেছিল, এই মামলার অ্যাপিয়ার করেছে? এমনিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়াতে পারবে না, তাহলে এটা আদালতের সাধারণ নিয়ম। তা কুণাল ঘোষ বুঝতে পারছে ওই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাঁড়ায়, তিনি বুঝতে পারছেন না এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাঁড়ায়, অন্য কেউ না। উনি তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের আইনি জ্ঞান সম্পর্কে প্রশ্ন তুলে দিচ্ছেন। তাহলে কি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আইনি এই জ্ঞানটুকু নেই? ইনি বলতে পারছেন না যে ওদের হয়ে দাঁড়িয়েছিল এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি করে দাঁড়ায়? এটা কুণাল ঘোষ বলতে পারছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলতে পারছে না। তাহলে কি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতি বিশেষ আছে, তিনি কুণাল ঘোষ বুঝতে পারছে, অ্যাডভোকেট জেনারেল বলতে পারছে না? বা
এই যারা আন্দোলন করছিল তারা তো সবাই পিটিশনার, মানে তারা সবাই অ্যাপ্লিকেন্ট। তারা বলতে পারছি না যে ওদের এই হুজুর এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার মক্কেলের হয়ে অ্যাপিয়ার করছিল, আবার আমার মক্কেলের বিরোধিতা করছে, তো অন্যায় হচ্ছে, ইনি তো এটা কথা বলতে পারেন না। সঙ্গে সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বেরিয়ে আসতে হবে। কুণাল ঘোষ বুঝতে পারছি, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এটা বলতে পারছে না, তাহলে কি সেক্ষেত্রে তো সব থেকে মুশকিল। তো আমি তো অন্য ইঙ্গিত পাচ্ছি, এটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে মামলায় দাঁড়াচ্ছেন, যে মামলায় মানে তাদের আইনজীবীরাও বলতে পারছে না, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলতে পারছে, শুধু কুণাল ঘোষ বলতে পারছে। এটা বললেই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ব্রিফ ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলতে পারছে না, কুণাল ঘোষও বলতে পারছে না, এই তাদের আইনজীবীরাও বলতে পারছে না। আমার তো এখানেই বিরাট সন্দেহ হচ্ছে, তাহলে কি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলও বেশি গেল? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ভাববেন একবার,